কবুল বলার পরপরই বিয়ের আসর ছেড়ে উঠে দাঁড়ালো প্রান্তিক চৌধুরী। ফোনে ব্যস্ততা দেখে হনহন করে বিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল সে। বিয়ের আয়োজন ছোটোখাটোই ছিল, কেবল ঘরের মানুষ। তবু এই ঘরের মানুষের ঘর ভর্তি লোক। তাদের সামনে থেকে হন হয়ে নতুন বর উঠে চলে গেল, কেউ আটকালো না তাকে। দাদা সাহেব একবার ডাকলেও প্রান্তিক যেন শুনতে পেল না। এদিকে বর চলে যাওয়ার পর থেকে মৃদু গুঞ্জন শুনতে পাওয়া গেল। এই কেমন বর, বউ না নিয়ে একাই চলে গেল। বাইরে গাড়ির তীব্র শব্দে আরও নিশ্চিত হওয়া গেল। পূরবী ছুটে ড্রয়িং রুমে ছেড়ে আপার ঘরে গেল। হাঁপাতে হাঁপাতে বলল, আপা আপা, তোমার বর তো চলে গেল, তোমারে নিব না? ভুরু যুগল কুচকে গেল মেয়েটার। বধূবেশে কি স্নিগ্ধ না দেখাচ্ছে তাকে। তবু আতকে উঠল সে। বুকের কাছে লাল টুকটুকে ওড়না খামছে ধরল সে। কি আশ্চর্য, বরটাকে রেখে কেন চলে যাবে? বিয়ে হলো সবে মাত্র, এখনও বরের মুখখানি দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি মেয়েটি। দুপুরে হঠাৎ বাবা বললেন আজ তার বিয়ে। প্রিয়তা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। হঠাৎ তার বিয়ে কীভাবে? অ্যাক্সিডেন্টের পর আজ কয়েক বছর হয়ে গেল তার বাবা হাঁটতে পারে না। সংসার চলছে বেশ কষ্টে। একে তো তার 4 বোন, প্রিয়তা সবার বড়। ভার যেন একটু বেশি তার উপরে। বড় 3 বোনের টিউশনির টাকা সংসার চলে কোনো রকম। এদিকে বাবা সিদ্দিকুর রহমান আগে সেখানে কাজ করতেন, সেখান থেকে কিছু সম্মানীয় পেতেন। এই দিয়ে ঠেলে ঠেলে সংসার চলে। এর মধ্যে এখন বিয়ের প্রস্তাব। এমন অসময় বিয়ের প্রস্তাব প্রিয়তার মন পিষিয়ে দিল। বাবা এমন আবদার সে নাও করতে পারেনি। ঘণ্টাখানেকের মধ্যে বিয়ে শ্বাস পোশাক হাজির। শাড়ি দেখেই তারা 4 বোন তাজ্জব বনে গেল। মা মনসুরা বেগম আদুরে হাতে লাল টুকটুকে শাড়ি জড়িয়ে ধরলে মেয়ের গায়ে। সেই শাড়ি এখনও তার গায়ে জড়ানো। বরের খোঁজ পেয়েছে। তার বাবা যে অফিসে চাকরি করতেন তার মালিকের একমাত্র নাতি, বড়লোকের নাতি। এই থেকে আন্দাজ করা যায় ছেলে কেমন বিক্রির স্বভাবে। বড়লোকের ছেলে নিয়ে প্রিয়তা বেশ সন্দিহান থাকে। মেজ বোন আমৃষা বলে উঠল, আপু, তোমার বর পালালো নাকি? প্রিয়তা চোখ গরম করে তাকালো। সেজ বোন আরফিয়া ফিক করে হেসে উঠল। এদের কাছে ব্যাপারটা নিছক মজার মতোই লাগছে। প্রিয়তা বিড়বিড় করল, পালানোর হলে তার কবুল বলার আগেই পালিয়ে যেত। এখন কেন পালালো? কি মনে করে পূরবীকে জিজ্ঞেস করলো, বিয়ে হয়েছে? পূরবী দাঁত বের করে বলল, হ্যাঁ তো, তোমার বর কবুল বলার পরই পালিয়েছে। 3 বোনের হাসির রোল পড়ে গেল। এদের সব কিছুতে মজা। বড় বোনের বর পালিয়েছে, এতে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। মনসুরা বেগম এবার ধমকে উঠলেন। পেছন ফিরে তারা দেখল দরজার সামনে মা দাঁড়িয়ে আছে। 3 জন চুপসে গেল। প্রিয়তার রক্তশূন্য মুখ দেখে মা ধমকে সুরে বললেন, সব কিছুতেই তাদের বাড়াবাড়ি। বর গেছে জরুরি কাজে, তার কোন বন্ধু নাকি অ্যাক্সিডেন্ট করেছে, এজন্য তড়িঘড়ি করে বের হলো। আর তোরা কি বলছিস এসব? মেয়েটার মন নষ্ট করে দিচ্ছিস। 3 বোন আবারও মুখ টিপে হাসল। মনসুরা বেগম জড়িয়ে ধরলেন মেয়েকে। প্রিয়তা তাকে আঁকড়ে ধরল। তার মনে এখন দমকা হওয়া বইছে। কেবল বন্ধু না, বিশেষ বন্ধু। আজকাল তো এসবই হচ্ছে। মনে বিড়ম্বনাকে সে আটকাতে পারল না। প্রান্তিক চৌধুরী গাড়ি ছেড়ে নামতেই তার পিছন পিছন রাফি এসে দাঁড়ালো। চোখে কালো সানগ্লাস নামিয়ে রেখে ভুরু কুচকে সামনে তাকালো। দাঁতে দাঁত চেপে রাফিকে বলল, বিয়ের পর সকলে যা বাসর ঘরে, আর আমি এসেছি হাসপাতালে। এ কোনো মানে হয় রাফি? রাফি মাথা দুলিয়ে বলল, বিয়ের আগেও আপনি হাসপাতালে ছিলেন স্যার। প্রান্তিক চৌধুরী বিরক্ত প্রকাশ করল, কিন্তু রাফি ভুল কিছু বলেনি। বিয়ের আগেও সে হাসপাতালে ছিল। দাদাজানের হঠাৎ হার্ট অ্যাটাকের খবর শুনে ছুটে গিয়েছিল। কিন্তু কে জানতো এইসব কিছু দাদাজানের ফাঁদ, তাকে বিয়ে করানোর। এই অবস্থায় বিয়ে সম্মতি দিতে আগামী 2 ঘন্টার মধ্যে প্রান্তিক চৌধুরী বিয়ে সম্পন্ন হয়ে গেল। তার দাদাজান আসলেই একটা চিজ বটে।
তবু এতদিন ব্যাচেলর থাকার পর এখন নিজেকে ম্যারিড মনে হচ্ছে না প্রান্তিকের। কেন মাথা এলো? এখনও তো বউকে চুমু খেতে পারেনি, তাহলে সে ম্যারিড হয় কী করে? মাথায় দুষ্ট বুদ্ধি সবসময় খেলা করে। রাফির যেন আর আগাতে পারল না। স্বপ্ন থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে এনে বলল, স্যার যাবেন না? ইচ্ছে করছে রাফিকে ধমক দিতে, দিল না। থাক। সানগ্লাস আবারও চোখে পড়ে গেল। সে হাসপাতালে সবসময় একটা ব্যস্ত জায়গা, এখানে কেউ দুর্দণ্ড বসে থাকতে পারে না। তবুও একটা নার্সকে দেখতে পেয়ে সানগ্লাস নামে স্মিত স্বরে বলল, মিস। শত ব্যস্ততার মাঝেও সে নার্স দাঁড়িয়ে গেল। চমকে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক চৌধুরী ঠোঁট বাড়িয়ে হাসল। জিজ্ঞেস করলো, আরিনা শেখের রুম নম্বর কত বলতে পারে? নার্স আমতা আমতা করতে লাগলো। শুধালো, কোন আরিনা শেখ? পিছন থেকে রাফি বলল, স্যার সেটা রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করতে হবে। প্রান্তিক চৌধুরী মৃদু হেসে বলল, হ্যাঁ তাই তো। সরি মিস, আপনাকে দেখে সেই কথা ভুলে গিয়েছিলাম। বলি চোখে সানগ্লাস পড়ল। নার্স চোখে ঘুরে প্রান্তিককে দেখছে। কি মেয়ে বা ছেলে, তবে ছেলেটা হ্যান্ডসাম। প্রান্তিক চৌধুরী হাঁটার ধরন আবার। রাফি বিস্ময়ে বলল, স্যার আপনি এখন ম্যারিড, নিজেকে সংযত করুন। প্রান্তিকের কানে সেই কথা পৌঁছালো না। তার মেজাজ খারাপ হয়ে আছে। বিয়ের দিনও সে এসেছে তার প্রাক্তনকে দেখতে। এসব কথা মানা যায় আদৌ? ক্যাবিনে নক করে সোজা ঢুকে পড়ল প্রান্তিক চৌধুরী। বিছানায় সাদা চাদরে শুয়ে আছে তার প্রাক্তন আরিনা শেখ। মরেনি, বেঁচেই আছে। দেখতে সুন্দরী, হবেই না বা কেন? প্রান্তিক চৌধুরী পছন্দ কখনো খারাপ হয়নি। আরিনার পাশে তার প্রাণের বান্ধবী অপু দাঁড়ানো। প্রান্তিকে আসতে দেখে চেঁচিয়ে উঠল সে। আরিনা চোখ মেলে তাকালো। তাকাতে একটু কষ্ট যেন হচ্ছে। চোখের করে বিন্দু বিন্দু অশ্রু দেখা মিলছে। প্রান্তিককে দেখে মুখ সরিয়ে নিল সে। অপু দ্বিতীয় ধাপে চেঁচিয়ে বলল, কেন এসেছো এখানে? দুনিয়ার সকল মেয়ে প্রান্তিকের পছন্দ হলে এই অপুকে তার অপছন্দ। পুরোপুরি তাকে এড়িয়ে চলতে চায়, পারল না। অপু আবারও শুধালো, নাচতে নাচতে তো বিয়ে করতে চলে গেলে। আমার বান্ধবীর কথা তখন ভেবেছিলে একবারও? এখন এসেছো কি করতে? চেক করতে আদৌ মরে গেল কি না? কি বললে তুমি? ফের চেঁচালো। আরিনা বেশিক্ষণ মুখ সরিয়ে রাখতে পারল না। প্রান্তিক তার পাশে এসে দাঁড়াতেই ছুঁয়ে দেখার চেষ্টা করলো। প্রান্তিক ছিটকে দূরে সরে গিয়ে বলল, ডোন্ট টাচ মি, আই অ্যাম ম্যারিড নাও। তুমি বিয়ে করে ফেলেছ প্রান্তিক? হতভম্ব স্বরে শুধালো আরিনা। অপু অবাক গলায় বলল, তুমি বিয়ে সেরে এখানে এসেছ প্রান্তিক? প্রান্তিক যদি সোজাসুজি উত্তর দিল, তো কি শুভ কাজে কেউ দেরি করে নাকি? আরিনা সহসা মুখ ঘুরিয়ে নিল। ধীর গলায় শুধালো, তাহলে এখন এখানে কেন এসেছেন? প্রান্তিক চৌধুরী চেয়ার টেনে বসে পড়ল। বলল, পরিচিত কেউ মরে গেলে জানাজা দিতে আসতে হয়। এদিকে তুমি তো আমার বহুদিনের প্রাক্তন। অপু রেগে বলল, সব কিছুতেই তোমার মজা করতে হয় প্রান্তিক। কেমন মানুষ তুমি? মেয়েটার অবস্থা দেখছো? ডাক্তার কি বলেছে জানো? না জানি না, জানতে চাই না। আমাদের পথ আরও আগেই আলাদা হয়ে গেছে। এরপরও তোমার এমন কাজ বাচ্চামো ছাড়া কিছুই না। বিয়ের পর বাসর ছেড়ে তোমার কারণে হাসপাতালে এসে ঘুরছি। এমন সময় ধীর পায়ে রুমে প্রবেশ করল রাফি। আরিনা চমকে উঠে বলল, তুমি এবার বাসরে যাবে? বিয়ের পর তো সবাই যায়, তাই না? অপু বলে উঠল, তোমার যেন বাসর আবার নতুন নাকি? এত ঢাকঢোল পিটিয়ে বলছো যে? প্রান্তিক চৌধুরী ঠোঁটের কোণে হাসি রেখে বলে উঠল, বিয়ের পরে বাসর স্পেশাল হয়, ওসব তুমি বুঝবে না। অপু বিরক্তে মুখ ঘুরিয়ে নিল। আরিনা অভিমানী স্বরে বলে, যাও, তোমার বউ তোমার জন্য অপেক্ষা করছে। প্রান্তিক উঠে দাঁড়িয়ে সহসা বলে উঠল, হ্যাঁ চলেই যাচ্ছে। তবে শুনে এসব আর করো না। এসব করে তুমি ম্যারিড প্রান্তিক চৌধুরীকে আর পাবে না। গট ইট সুইট হার্ট। স্যারের কথাবার্তা শুনে রাফির মাথা ঘুরছে। অপু ঘৃণ দৃষ্টিতে তার দিকে ফিরে তাকালো। প্রান্তিক চৌধুরী এতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ না করে উল্টো চোখে সানগ্লাস নামিয়ে তাকে চোখ টিপ দিল। রাগে অপুর শরীর জ্বলে উঠল। এদিকে প্রান্তিক বের হতেই রাগের যন্ত্রণায় আরিনা চেঁচিয়ে উঠল। ভাঙচুর করতে লাগলো সমস্ত কিছু। প্রান্তিক চৌধুরী পিছনে ফিরে তাকালো না। একবার
ফেলে আসা জিনিস আর কখনোই ফিরে দেখে না সে। তার পিছন পিছন রাফি হেঁটে চল। আকস্মিক ইজান শিকদারের সামনে এসে ঘুষি মারল তাকে। সানগ্লাস মেঝেতে পড়ে গেল, ঠোঁটের কাছে কেটেছে কিছুটা। রাফি ছুটে আসলো থামানোর জন্য। প্রান্তিক চৌধুরী ইশারা করল। ইজান শিকদার তার কলার চেপে ধরল, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এর মধ্যে হাসপাতালে ভিড় জমে গেছে। ইজান শিকদার আবারও তাকে ঘুষি মারতে এগিয়ে এলো। রাফি রুখে দাঁড়ালো। প্রান্তিক চৌধুরী জিভে দিয়ে ঠোঁট চেখে দেখলো, জ্বলছে কূপ। ইজান রাফিকে সরিয়ে আবারও তেড়ে আসলো প্রান্তিকের কাছে। তবে প্রান্তিক এবার ছেড়ে দেওয়ার পাত্র নয়, উল্টো তার কলার চেপে ধরল, শাসিয়ে দিল, কার গায়ে হাত তুলছ জানো তো? ইজান শিকদার তাকে ধাক্কা মেরে পিছু হেঁটে বলল, না জানার কি আছে? চরিত্রহীন একটা লম্পট তুই, যার কম্পিন কালো একটা নিয়ে মন ভরে না, নিত্য নতুন চায়। প্রান্তিক চৌধুরী আর চোখে আশপাশ দেখল। সবাই তাকে দেখছে। হেসে উঠল সে, বলে উঠল, তোমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য সুইসাইড করছে, এতে আমার কি দোষ? তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে সামলাও। ইজান শিকদারের চোখে মুখে যেন আগুন জ্বলছে। দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোকে আমি পুলিশে দেব। সাবধান করছি তোকে, তোর জন্য আরিনার কিছু হলে আমি তোকে বাঁচতে দিব না। প্রান্তিক চৌধুরী তাচ্ছিল স্বরে হেসে উঠল। এগিয়ে এসে তার কানের কাছে বিড়বিড় করে বলতে লাগলো, আই নো তোর জ্বলছে কোথায়। আরিনা তোকে না ভালোবাসে, আমায় ভালোবাসে। এই তো দেখো ব্রো, আমি ছেলেটা এমন, সবাই আমাকে চায়। আমি কি করতে পারি? ইজান শিকদার রাগে কাঁপছে। ও ব্লাডি বলে আবারও তার উপর হামলে পড়ল, কিন্তু পারল না। হাসপাতালে গার্ড এসে তাকে থামালো। পরিস্থিতি শান্ত করার সর্বোচ্চ চেষ্টা তারা করছে। প্রিয়তা তার শ্বশুর বাড়ি এসেছে, অথচ তার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই। থাকার মধ্যে তার স্বামী নামক অপদার্থ আর দাদাজান, এই দুজন মানুষের জন্য এত বড় বাড়ি। শ্বশুর বাড়ি অন্যরা আসে স্বামীর সাথে, সে এসেছে দাদাজানের সাথে। সবই উল্টোপাল্টো হয়ে গেল। বাড়িতে কাজের লোকে কমতি নেই, একের পর একজন আসছে তার সাথে দেখা করতে। হুলস্থুল কাণ্ড, কেউ জানে না বিয়ের কথা। তড়িঘড়ি করে তাদের ঘরটাও ফুল দিয়ে সাজিয়ে দিল। প্রিয়তা এখন তার ঘরে। বিয়ের পর কেবল বরের ঘরটাই জব্দ করতে পারল। এরা সবাই তাদের কাছে বেশ দক্ষ। তার বর কি পছন্দ অপছন্দ খুঁতখুঁতিয়ে জানে। প্রিয়তা বেশ অবাক হয়ে দেখছে। স্যারকে তো তারা খুব ভয় পায়। বিয়ে হয়েছে বিকেলবেলা, এখন রাত 11টা, এখনও তার বর মশায় দেখা নেই। লাঠি ঠক ঠক শব্দ। দাদাজান আসছে, তার হাতে একটা লাঠি থাকে। তিনি সবসময় লাঠির উপর ভর দিয়ে হাঁটেন। তিনি ঘরে আসতেই প্রিয়তা উঠে দাঁড়ালো। দাদাজানের পরনে সাদা রঙের পাঞ্জাবি, গায়ে ওপর চাদর জড়ানো, চোখে চিকন ফ্রেমের সোনালি রঙের চশমা, গোল গোল মুখ, সাদা দাড়িগুলো বুঝি মেহেদি দিয়ে রাখেন। বড্ড মিষ্টি গলায় প্রিয়তাকে তিনি মা বলে ডাকেন। মেয়েটিকে প্রথমবার দেখেই তার বেশ পছন্দ হয়েছে। তাদের সংসারে এমন মেয়ে এখন খুব দরকার, বিশেষ করে তার অবাধ্য নাতি আর চৌধুরী বাড়ি দুটো গোছানোর জন্য। মনের মতো নাতবউ তিনি পেয়েছেন। প্রিয়তা নরম গলায় শুধালো, আপনি এখনো ঘুমাননি দাদাজান? আমার গাধা যে এখনো বাড়ি ফিরল না মা। কি করব বলো, আপনি ঘুমান। তাকে দেখার মতো এই বাড়িতে অনেক লোক আছে। দাদাজান হেসে উঠলেন, বলেন, হা হা, এখন তো তুমি এসেছো, আমার আর চিন্তা কি। আমার গাধাকে মানুষ করে তুলো, বুঝলে? এই বড্ড অপদার্থ, কারো কথা শুনে না, যা মন চায় তাই করবে। জি আমি বুঝেছি, আপনি ঘরে চলুন, ঘুমাবেন। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা আমি অমান্য করব না। এতপর তার মাথায় হাত রেখে বলেন, আমার বাড়িতে সব আছে, শুধু আলগা রাখার মানুষ নেই, বুঝলে? তোমার এসব এখন তোমার দায়িত্ব। সাজিয়ে গুছিয়ে নিতে হবে নিজের মতো, পারবে তো? প্রিয়তা মুচকি হেসে মাথা নাড়ালো। প্রান্তিক চৌধুরী এখনও বাড়িতে ফেরেনি। ক্লাবে বসে ড্রিঙ্ক করছে। তার মন মেজাজ দুটোই খারাপ। অতৃপ্ত বেদনা তাকে তাড়া করে বেড়াচ্ছে। অন্যদিন তার আশেপাশে কত শত রমণী ঘোরাঘুরি করে, কিন্তু আজ সে সবাইকে বলে দিয়েছে কেউ যেন তার কাছে না ঘেঁষে। এখন থেকে সে ম্যারিড। প্রান্তিক চৌধুরী ম্যারিড কথাটা বলে হেসে উঠল। হাসিতে কষ্ট লুকিয়েছিল। রাফি খুব কষ্ট তাকে ধরে নিয়ে গাড়িতে বসালো। পেছনের সিটে প্রান্তিক চৌধুরী হেলান দিয়ে বসে বিলাপ করছে।
বুঝলে তো রাফি, যে আমায় বিয়ে করতে চাইলো তার সাথে বিয়ে হলো না। আমি যাকে চাইলাম তাকেও পেলাম না।